নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তুলা লগ্ন সাপেক্ষে 12টি ঘরে জন্মকালীন জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমরা তো গোচর সম্পর্কে অনেকেই জানার চেষ্টা করি বা আমরা ভিডিও দেখি, কিন্তু আমাদের জন্মকুষ্ঠিতে যেটা আমাদের অ্যাকচুয়াল বেশ, সেই বেশে লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে সেই বিষয়টা যদি আমরা জানতে পারি, সে কীরকম ফলাফল আমাদেরকে দিতে পারে সেটা বুঝতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে প্রেডিকশন করা বা গোচরের কী শুভ ফলাফল আমরা পাবো সেটা কিন্তু খুব সহজে আমরা বিচার করে নিতে পারি। তো এই বৃহস্পতির অবস্থানের সিরিজটি কিন্তু আমাদের মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু হয়েছে, পরবর্তী কিন্তু মীন লগ্ন মীন রাশি অবধি যাবে। তো যারা ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। যারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আপনারা পরপর কিন্তু ভিডিও সিরিজগুলো পেয়ে যাবেন। তো দেখুন, একটা বিষয় আগে আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে চাইছি। দেবগুরু বৃহস্পতির অবস্থান নিয়ে আলোচনা করার পূর্বে আগে একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে দেবগুরু বৃহস্পতি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে নৈসর্গিক শুভগ্রহ, কিন্তু তুলা লগ্নের অধিপতিকে দেখুন। প্রথম একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি লগ্ন সাপেক্ষেই বেশি করে প্রযোজ্য, কারণ এই তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ কোন কোন ক্ষেত্রে আপনারা পড়তে পারবেন সেই বিষয়টাও কিন্তু আলোচনা হবে। রাশি সাপেক্ষে কিন্তু কখনোই রত্ন পড়ানো হয় না, তো সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবার যারা ধরুন মোটামুটিভাবে প্রেডিকশনটা জানতে চাইছেন বা যারা লগ্নটা জানেন না, তারা কিন্তু তুলা রাশির মানুষরা ভিডিওটাকে ফলো করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে এইটাই যে তুলা লগ্নের অধিপতি শুক্র এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে কিন্তু নৈসর্গিক মিত্রতার সম্পর্ক নেই। এরা একে অপরকে শত্রুতার চোখে দেখে, এবং সেই বেসিসে যদি আমরা দেখি তুলা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয় কিন্তু দেবগুরু বৃহস্পতি। অতএব দেবগুরু বৃহস্পতিকে অনেকে মারক বলে, অনেকে অকারক বলে। তো যদি খুব নর্মালি আমরা এই বিষয়টা তো প্রত্যেকেই কম বেশি জানি যে দেবগুরু বৃহস্পতি যেহেতু খুব শুভ গ্রহ এবং সব থেকে পজিটিভলি আমাদের জন্মছক অনুযায়ী আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের সন্তান সুখ, আমাদের মহিলাদের ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন, তার স্বামীর অধিপতির বা ভূমিকা কিন্তু দেবগুরু বৃহস্পতি পালন করে থাকে। অতএব দেবগুরু বৃহস্পতির গুরুত্ব কিন্তু আমাদের জন্মছক অনুযায়ী অপরিসীম। তো অতএব দেবগুরু বৃহস্পতি যদি যতই অকারক হোক না কেন, সে যদি দুর্বল থাকে, সে যদি নেগেটিভ অবস্থাতে বা পীড়িত অবস্থাতে থাকে, তাহলে এই সকল সুখগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বাধা দেখা যেতে পারে। তো সেই বিষয়টা আমরা লক্ষ্য নিয়ে আলোচনাটা করব, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেবো কোন কোন ক্ষেত্রে আপনারা রত্ন পড়তে পারেন এবং কোন কোন ক্ষেত্রে রত্ন পড়তে পারবেন না। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো এইটা দেখার জন্য আমাদের কিন্তু স্ক্রিনে যেতে হবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটা তুলা লগ্ন বা তুলা রাশি জন্মছক। দেখুন, এটা গ্রহগত জন্মকালীন জন্মছকের অবস্থান নিয়ে আলোচনা। এখানে লগ্নটাকে কিন্তু সব থেকে বেশি করে প্রাধান্য দিতে হবে। যারা লগ্নটা জানেন না তারা রাশি সাপেক্ষেও দেখতে পারেন। তো যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তৃতীয় ঘরকেও মারক ধরা হয়, কিছুটা পরিশ্রমেরও ঘর হিসাবে ধরা হয়ে থাকে, যেহেতু অষ্টম থেকে অষ্টম হওয়ার জন্য এই ঘরেরকে মারক হিসাবে ধরা হয়ে থাকে, এবং তার সাথে ষষ্ঠ ঘর আমাদের অগ্নি রিপুকে বোঝায়। তো সেই দিক থেকে ষষ্ঠ ঘরকেও আমরা মারক হিসাবে ধরে থাকি জ্যোতিষশাস্ত্র মতে। তো তৃতীয় এবং ষষ্ঠ ঘর যেহেতু মারক ঘর হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে লগ্নাধিপতি শুক্রের যেহেতু শত্রু গ্রহ, তো সেই দিক থেকে আমাদের এই যে বিষয়টা আজকে আমাদের আলোচনা হবে, সেই বিষয়টা বুঝতে গেলে আমাদের সময়গত বন্ধুত্বের সূত্র কিন্তু ভীষণভাবে আজকে কাজে লাগবে। সময়গত বন্ধুত্বের সূত্র আমার অলরেডি প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে, তবুও আমি এখানে যখন দরকার পড়বে অবশ্যই আপনাদেরকে বলবো। তো যদি আমরা প্রথমেই দেখি যে তুলা লগ্নের লগ্নতে অর্থাৎ ফার্স্ট হাউসেই দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছে। তো এইখানে আমাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বুঝতে হবে, দেবগুরু বৃহস্পতি যখনই কোনো জাতক বা জাতিকার লগ্নে অবস্থান করবে, সেই জাতক বা জাতিকা কিন্তু যথেষ্ট জ্ঞানী হবে, উদার হবে, কিছুটা গাম্ভীর্য ভাব তাদের মধ্যে থাকতে পারে এবং ধার্মিক প্রবৃত্তি কিন্তু তার মধ্যে অবশ্যই বিরাজমান থাকবে। এবং দেখুন, এবার বিষয়টা উঠে আসছে যে এই গুণটা তো দেবগুরু বৃহস্পতি দেবে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদেরকে একটা বিষয় দেখে নিতে হবে যে যেহেতু শুক্র এখানে, এটা শুক্রের ঘর, সেই হিসাবে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের সময়গত বন্ধুত্ব থাকছে কিনা। সূত্রটা কি, যদি দেবগুরু বৃহস্পতি এখানে লগ্নে অবস্থান করে, তাহলে শুক্র যদি পরবর্তী তিনটে ঘর অর্থাৎ শুক্র যদি বৃশ্চিক, ধনু অথবা মকরে থাকে, অথবা কন্যা, সিংহ এবং কর্কটে থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সাথে সময়গত বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে। সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি নেগেটিভ ফলাফল সেই অর্থে দেবে না, সম ফলাফল দেবে। নেগেটিভ ফলাফল কি কি দিতে পারতো সেটা যদি আগে আমরা দেখি। দেখুন, ষষ্ঠ এবং তৃতীয় ঘরের অধিপতি লগ্নে আসছে মানে খাটাখাটুনি তো বৃদ্ধি করাবেই, মানে অধিক খাটিয়ে তারপর ফলাফল।
এবার যেহেতু ধরুন ষষ্ঠ ঘরের অধিপতি, এই দিক থেকে মানে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সমস্যা যারা নিয়ে আসতে পারে দেবগুরু বৃহস্পতি, যেটা সব থেকে বেশি করে উঠে আসে, লিভারের সমস্যা, ওজন বৃদ্ধি, হঠাৎ করে সুগার, থাইরয়েড, এই সকল সমস্যাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি দিয়ে দিতে পারে। যদি সময়গত বন্ধুত্বে না থাকে এটা বাড়াবাড়ি করবে, আর যদি সময়গত বন্ধুত্ব থাকে তাহলে এইটা সমস্যা সেইভাবে আসবে না। কিছুটা ওজন বাড়া নামা আপনাদের ক্ষেত্রে করতে পারে। তবে এই অবস্থান কিন্তু সর্বোচ্চ নেগেটিভ হিসাবে ধরা যাবে না, কেন দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়বে, আমরা জানি দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, প্রথমত হচ্ছে পঞ্চম, দ্বিতীয়ত হচ্ছে সপ্তম এবং তৃতীয়ত হচ্ছে নবম। অতএব এইখানে আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারছি দেবগুরু বৃহস্পতির এই 3টি দৃষ্টি কিন্তু খুব শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে, কেন তার দৃষ্টির মধ্যে অমৃত থাকে। অতএব পঞ্চমের দৃষ্টির মাধ্যমে সন্তান সুখ, এডুকেশনের সুখ, সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট পঞ্চম ঘর রিলেটেড নিয়ে আসবে। সপ্তম ঘর রিলেটেড দাম্পত্য জীবনের সুখের জায়গাও কিন্তু নিয়ে আসবে। যথেষ্ট জ্ঞানী বা বলতে পারেন বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে তৈরি হয়, এবং নবমের দৃষ্টির মাধ্যমে সে কিন্তু যথেষ্ট ধার্মিক হবে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এই অবস্থান কিন্তু খুব পজিটিভলি জীবনে কাজে লাগাতে পারে সেই জাতক বা জাতিকা। অতএব এটাকে ভীষণ নেগেটিভ হিসাবে ধরা যাবে না। শুধু দেখে নিন সময়গত যদি বন্ধুত্বে বসে থাকে দেবগুরু বৃহস্পতির দশা মহাদশা, আপনারা কিন্তু জীবনে সর্বোচ্চ সাফল্যের সম্মুখীন হওয়ার চান্সেস কিন্তু থাকছে। দ্বিতীয় ঘরে যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এখন বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, এটা তার মিত্রক্ষেত্র। কার মিত্রক্ষেত্র? দেবগুরু বৃহস্পতির মিত্রক্ষেত্র। অতএব এইখানে আমাদেরকে সময়গত বন্ধুত্ব দেখার দরকার নেই। কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, এইখানে একটা বিষয় তো পরিষ্কার করে উঠে আসবে, এখানেও কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ ফলাফল কিন্তু নিয়ে আসবে। দেখুন তৃতীয় ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে মানে কিছুটা তার কমিউনিকেশনের স্কিলের মধ্যে কিন্তু পজিটিভনেস থাকতে পারে, কিন্তু মাঝে মাঝে ভুলও হবে। এই বিষয়টাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, কেননা তার বাণী কিন্তু যথেষ্ট স্ট্রং হবে, তার বাণীর মধ্যে কিছুটা অহংবোধ থাকতে পারে, তবে যেটা বলবে চিন্তা ভাবনা করেই বলবে। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রেও সাফল্যের জায়গা আসবে, তবে এখানে একটা সমস্যার জায়গা থাকছে, যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, তার ভুল ডিসিশনের জন্য অর্থক্ষতির সম্মুখীনও তাকে কিন্তু হতে পারে, যদি দেবগুরু বৃহস্পতির নেগেটিভ দশা বা বলা যেতে পারে নেগেটিভ গোচর, মানে দশাও চলছে এবং তার সাথে ধরুন গোচরে দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকালীন জন্মছকে দ্বিতীয় বসে আছে এবং গোচর করছে দ্বাদশ স্থানে, সেই মুভমেন্টে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে। এইটা হচ্ছে একটা বিষয়। এবার যদি আমরা দেখি পরিবার পরিজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু সেক্ষেত্রে আপনার মনে হবে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে, তবেই কিন্তু সেই সম্পর্ক সুসম্পর্কে থাকছে। না হলে যতটা আপনি ধরে নিন মানে এক্সপেক্ট করেন সেই অনুযায়ী মানুষের থেকে ভালোবাসা পাচ্ছেন না, পরিবার পরিজনদের ক্ষেত্রে এই কথাটা আমি আপনাকে বলছি। এখান থেকে দৃষ্টিটা যদি আমরা দেখি, পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়বে নিজের ঘরে, রোগঋণ রিপুর ঘরে দৃষ্টি পড়বে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টম স্থানে, এবং নবম দৃষ্টি কোথায় পড়বে? দশম স্থানে। তো এই দৃষ্টিটাকে আমরা নেগেটিভ হিসাবে কখনোই ধরতে পারি না। ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে মানে আমি বললাম কি আপনার কোনো না কোনো দিক থেকে একটা বিষয় উঠে আসতেই পারে যে আপনি চ্যালেঞ্জ নেবেন, জীবনে সাহস থাকবে, ষষ্ঠ ঘরের অধিপতি দ্বিতীয় বসে আছে, কথা বেঁচে কর্ম করতে পারেন, সেটাও ভালো আপনাদের জন্য। তবে কিছুটা খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে সমস্যার জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসতে পারে। দাঁতের সমস্যায় মাঝে মাঝে আপনাদেরকে ভোগাতে পারে। এবং অষ্টমী দৃষ্টির ক্ষেত্রেও দেখুন বাধা পড়বে, এটা আমি সর্বদা বলবো না। পরিশ্রম করলে তার মধ্যে আপনি লাভ পাবেন। যারা গবেষণা করেন বা ধরে নিন রিসার্চের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই দৃষ্টি খুব একটা নেগেটিভ না। আধ্যাত্মিক জ্ঞানও আপনাদের মধ্যে থাকবে, এবং দশমে যেহেতু দৃষ্টি দিচ্ছে, অতএব টিচিং প্রফেশনের সাথে যুক্ত হয়ে জীবনের সাফল্যের জায়গা, মানে অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত হয়ে জীবনের সাফল্যের জায়গা কিন্তু অবশ্যই থাকবে। কেননা দ্বিতীয় ঘর এবং দশম ঘরকে যখনই ষষ্ঠ ঘরের অধিপতি জুড়বে, তখন কিন্তু আপনি অ্যাডভাইস দেওয়া হয়, উপদেশ দেওয়া হয়, এরকম যে কোনো কর্মের সাথে যুক্ত হলে সাফল্য পেতে পারেন। সেটা টিচিং প্রফেশনও হতে পারে বা ফিনান্সিয়াল অ্যাডভাইজিংও হতে পারে, যা কিছু উঠে আসছে। ঠিক আছে, তারপরে যদি তৃতীয় স্থানে বসে থাকে, এখন তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় স্থানে বসে আছে, নিজের ঘরে বসে আছে, এই অবস্থানটাকে আমরা কিন্তু পজিটিভ ধরতে পারি। দেবগুরু বৃহস্পতি যেহেতু এখানে নিজের স্বক্ষেত্র ঘরে বসে আছে, এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থানটাকে খুব পজিটিভ ধরা হবে। জাতক বা জাতিকা যেই হোক না কেন, তার মধ্যে কিন্তু অত্যন্ত সাহস এবং পরিশ্রম করবার ক্ষমতা এবং আত্মবিশ্বাসী হওয়ার জায়গাও কিন্তু থাকছে। যেহেতু তৃতীয় পতি তৃতীয় বসে আছে, তারা পরিশ্রমকে কখনো ভয় পায় না।
এবং এক্ষেত্রে যারা ধরুন লেখালেখি করতে পছন্দ করে বা কোনো দিক থেকে কমিউনিকেশনে কমিউনিকেশন রিলেটেড যা বিষয় আছে তার মধ্যে কিন্তু একদম বলতে পারেন খুব পজিটিভ থাকবে। এই বিষয়টা কিন্তু খুব ভালো, এবং ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, তাদের থেকে সাপোর্ট, বিশেষত ছোট ভাইয়ের থেকে সাপোর্ট কিন্তু তারা জীবনে বারংবার পায়। এবং এইখানেও যদি আমরা দৃষ্টিটা দেখি, তার পঞ্চম দৃষ্টি সপ্তমে পড়ছে, এবং সপ্তম দৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি সেম নবমে পড়ছে, এবং তার সাথে কিন্তু নবম দৃষ্টি হচ্ছে একাদশে। অতএব প্রত্যেকটা দৃষ্টির ক্ষেত্রে আমরা খুব পজিটিভ জায়গা পেয়ে যাচ্ছি। দাম্পত্য জীবনের জন্য খুব ভালো, ভাগ্যের এবং ধর্মের জন্য খুব ভালো, এবং একাদশে নিজের লাইফের ডিজায়ার পূরণ করবার জন্য দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে দেবগুরু বৃহস্পতির দশা ও অন্তর্দশা যখন চলবে। ব্যবসার জন্য কিন্তু আয় উন্নতির জন্য এই দৃষ্টিকে খুব শুভ ধরা যেতে পারে। যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বলতে পারেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস এই সকল মানুষরা করতে পারে, খাবারের বিজনেস এই সকল মানুষরা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল দেখা যায়। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে অবস্থান করে, আপনারা প্রত্যেকেই জানেন, আমার ভিডিও যারা দেখেন, চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি নীচ হয়ে যায়। এখন নীচ হয়ে গেলেও এটাও আমরা জানি যে 5 ডিগ্রি অবধি সে কিন্তু নীচ থাকে। তো এখানে নীচ হয়ে যাচ্ছে মানেই দেবগুরু বৃহস্পতি যে পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দেবে সেটা কিন্তু নয়। তবে একটা বিষয় আপনাদেরকে বুঝেই নিতে হবে যে ষষ্ঠ ঘর এবং তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ স্থানে বসে আছে, প্লাস যদি 5 ডিগ্রির মধ্যে নিচ ডিগ্রিতে বসে থাকে তাহলে সেটা কিন্তু অত্যন্ত নেগেটিভই হয়ে গেল। এবং শনির সাথে আমাদের তার সময়গত বন্ধুত্বটাও আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, কিভাবে? সেম শনি যদি কুম্ভ, মীন, মেষে থাকে অথবা ধনু, বৃশ্চিক এবং তুলায় থাকে, তাহলে শনির সাথে দেবগুরু বৃহস্পতির সময়গত বন্ধুত্ব হবে। এবং যদি ধরুন ধনুতে বসে থাকে বা মিনে বসে থাকে শনি, তাহলে সেক্ষেত্রে তো ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাচ্ছে। কেন দেখুন আপনারা, বৃহস্পতি এখানে শনির ঘরে, শনি বৃহস্পতির ঘরে, অথবা এইটা বৃহস্পতিরও ঘর হয়। তো যদি শনি কোনো রকমভাবে তৃতীয় বা ষষ্ঠে বসে থাকে তাহলে ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাবে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির নেগেটিভ ইম্প্যাক্ট সেইভাবে কিন্তু পড়বে না। তবুও এই অবস্থানটাকে খুব একটা শুভ হিসাবে ধরা হয় না। পারিবারিক সুখের ক্ষেত্রে এইটা বিষয়টা খুব একটা পজিটিভ দেয় না, এবং গৃহ পরিবেশ বা মায়ের স্বাস্থ্যের ক্ষেত্র নিয়েও কিন্তু একটা মানসিক দুশ্চিন্তা সর্বদাই এই সকল জাতক জাতিকাদের মধ্যে লেগে থাকে, একটা ভয় কাজ করে। জমি জমা সংক্রান্ত বিষয়, এই সকল বিষয়তে আপনাদেরকে ঠকে যাওয়ার একটা চান্স ক্রিয়েট করতে পারে। একদম চিন্তা ভাবনা করে তবে আপনারা ইনভেস্টের দিকে যাবেন, বিশেষত বৃহস্পতির দশা বা অন্তর্দশা যখন চলবে। এবং ষষ্ঠ ঘরের অধিপতি চতুর্থে বসে থাকার জন্য হাই কোলেস্ট্রল বা ধরে নিন হার্টের সমস্যা, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে ভোগাতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি নিজভঙ্গ রাজযোগ না হয় তাহলে তখন কিন্তু এক্ষেত্রে সমস্যার জায়গা নিয়ে আসবে। নিজভঙ্গ রাজযোগের সূত্র আপনাদেরকে বুঝে নিতে হবে, যে আমি এইটা নিয়ে আলাদা করে ভিডিও করে রেখেছি, আমি দরকার বলে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন। বা আমি খুব সহজভাবে বললাম, ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে হতে পারে, শনি একই ঘরে বসে থাকলেও হতে পারে, শনির দৃষ্টি এই ঘরে পড়লে হতে পারে, শনি কেন্দ্রে থাকলেও কিন্তু নিজভঙ্গ রাজযোগ হতে পারে বৃহস্পতি থেকে। তবে এই বিষয়টা আপনারা দেখে নেবেন। এক্ষেত্রেও দৃষ্টিগুলো যদি আমরা দেখি, দৃষ্টিগুলোকে কিন্তু যখন নিচ হয়ে যায় কোনো গ্রহ, যদি 5 ডিগ্রির মধ্যে থাকে, তখন তার দৃষ্টিটাও কিন্তু কিছুটা নেগেটিভ হয়ে যায়। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে আমরা পঞ্চম দৃষ্টি কোথায় পাবো? এখান থেকে পঞ্চম দৃষ্টি আমরা পাবো বিশ্বতে অষ্টমে। তো এখানেও কষ্ট দেবে আপনাদেরকে, মৃত্যুতুল্য কষ্টর ভোগের জায়গা একটা তৈরি করবে। এবং সপ্তম দৃষ্টি কর্মের জায়গা নিয়ে যতটা আপনারা আশা করবেন সেই আশাটা পাবেন না, বৃহস্পতি কিন্তু এখানে বাধাই নিয়ে আসবে। এবং এখান থেকে যদি আমরা দেখি নবম দৃষ্টিটা কোথায় পড়বে, আমরা দেখতে পাচ্ছি কন্যাতে, দ্বাদশতম ঘরে, তাহলে ব্যয়ও অধিক পরিমাণে বাড়াবে। তাহলে হিসাব মতো আপনারা কি বুঝলেন যে চতুর্থ স্থানে অবস্থানটা দেবগুরু বৃহস্পতির কিন্তু এই লগ্ন সাপেক্ষে একদমই শুভ হিসাবে ধরা হবে না। এক তো শত্রু গ্রহ, দ্বিতীয়ত হচ্ছে অকারক গ্রহ, তৃতীয়ত হচ্ছে নিচস্থ গ্রহ হয়ে এই জন্মছকে আপনার চতুর্থ ঘর রিলেটেড সুখকে নষ্ট করবে, অষ্টম ঘর রিলেটেড বাধা বাড়াবে, দশম ঘর রিলেটেড শুভত্ব কমাবে, এবং দ্বাদশ ঘর রিলেটেড ব্যয় আপনার বাড়াবে। এই পজিশনটা কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে যদি নিজভঙ্গ রাজযোগ না হয়। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তার পরবর্তী যদি দেখি পঞ্চম স্থানে বসে থাকে, পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি কিন্তু বলা যেতে পারে তার জন্য খুব শুভ ঘর। কেন? পঞ্চম ঘর শিক্ষার ঘর হয়, সন্তানের ঘর হয়, জ্ঞানের ঘর হয়। তো দেবগুরু বৃহস্পতি এই সকল বিষয়গুলোর কারক গ্রহ। তো সে ষষ্ঠপতি হোক, তৃতীয়পতি হোক, তার কমফোর্টেবল বা সে যেটার কারক, তখন যখন সেই ঘরে বসে যাবে তখন কিন্তু সে সর্বদা চেষ্টা করবে পজিটিভ ফলাফল দেবে। এবার কতটা পজিটিভ দিতে পারবে সেম বিষয় শনির সাথে সময়গত বন্ধুত্ব এখানেও আমাদেরকে দেখে নিতে হবে। কুম্ভ শনির ঘর, শনি যদি মীন, মেষ এবং বৃষতে থাকে, অথবা মকর, ধনু, বৃশ্চিকে থাকে, তখন শনির সাথে দেবগুরু বৃহস্পতি সময়গত বন্ধুত্ব হচ্ছে। তখন দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে।
এবং এখানে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার বিচার বুদ্ধি ভীষণ তীক্ষ্ণ করে দেয়, উচ্চশিক্ষা গবেষণায় সাফল্য থাকে। এবার একটা বিষয়, সন্তান লাভের ক্ষেত্রে খুব বলতে পারেন শুভ এটা অবস্থা, কোনো নেগেটিভিটি নেই, কিন্তু একটা বিষয় সমস্যার জায়গা দিতে পারে, এটা আমি আপনাদেরকে বলেই রাখছি। আর কিছুটা সন্তান লাভের ক্ষেত্রে ডিলে করতে পারে, প্রেম সম্পর্ক বারংবার ভেঙে দিতে পারে। জাতক বা জাতিকা যেই হোক না কেন পঞ্চমে অবস্থান করে শিক্ষার ক্ষেত্রে একটু বাধা পড়বে, কিন্তু অবশ্যই খুব ভালো, কোনো নেগেটিভিটি নেই। যদি সময়গত শত্রুতায় বসে থাকে তখন কিছুটা প্রবলেম কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি করতে পারে। কোন কোন দিক থেকে? ষষ্ঠ ঘরের অধিপতি পঞ্চমে বসে তখন পেটের সমস্যায় ভুগিয়ে দেওয়া, যেই লাইনে পড়াশোনা আপনারা করতে চান সেই লাইনের বিপরীত লাইনে চলে গেলেন আপনারা, পরবর্তীকালে রিয়েলাইজ করলেন না এটা তো ভুল হয়ে গেছে, যদি দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশা পেয়ে যান। এবং দৃষ্টিগত দিক থেকে যদি আমরা দেখি, এই অবস্থাতে আমরা কখনোই খারাপ বলতে পারি না, কারণ এখান থেকে পঞ্চম দৃষ্টি আপনার নবমে পড়বে, ভাগ্য ধর্মের জন্য খুব ভালো। এখান থেকে সপ্তম দৃষ্টি পড়বে একাদশে, আয় উন্নতির জন্য খুব ভালো। এবং লগ্নে দৃষ্টির মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট জ্ঞানী হবে, সমাজে কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ নাম ডাকও থাকবে, মানে মানুষ আপনার থেকে পজিটিভ অ্যাডভাইস নিতে চাইবে, আপনার মতামতকে সমাজ প্রাধান্য দেবে। তো এই জায়গাটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম অবস্থানের ক্ষেত্রে উঠে আসছে, পরিষ্কার। এরপরে যদি ষষ্ঠ স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, তাহলে এইটাও কিন্তু তার সক্ষেত্র ঘর, মীন রাশি, এখানে সময়গত বন্ধুত্বের কোনো প্রশ্ন আসছে না। ষষ্ঠপতি ষষ্ঠে বসে আছে, এটা কিন্তু খুবই ভালো। এখানে যদি আমরা প্রভাবটা দেখি, এটা প্রথমত হচ্ছে দুটো তিনটে প্রভাব আসবে। প্রথমত হচ্ছে ষষ্ঠপতি ষষ্ঠ অবস্থানের জন্য কিন্তু এখানে বিপরীত রাজযোগ আসবে। বিপরীত রাজযোগ কখন হয়? বিপরীত রাজযোগের সূত্র নিয়েও কিন্তু আমার পরিষ্কার করে ভিডিও করা আছে। খুব সহজভাবে যদি আমরা ধরি, বিপরীত রাজযোগ তখনই অ্যাক্টিভেট হয় যখন আপনার লগ্নাধিপতি জন্মছকে স্ট্রং অবস্থাতে থাকে, অর্থাৎ শুক্র এই লগ্নের লগ্নাধিপতি হয়। তো শুক্র যদি জন্মছকে তুলা লগ্ন সাপেক্ষে কেন্দ্র ত্রিকোণ এবং শুভ অবস্থাতে বসে থাকে এবং স্ট্রং ডিগ্রিতে বসে থাকে, তাহলে কিন্তু ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থান বিপরীত রাজযোগ নির্মাণ করবে এবং শত্রুহন্তা যোগও কিন্তু নির্মাণ করবে। এই যোগের ক্ষেত্রে জাতক বা জাতিকা শত্রু নিধন করতে সক্ষম হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জীবনে সাফল্য পাবে এবং তার সাথে সাথে কিন্তু ঋণ বা আইনি জটিলতা কাটিয়ে উঠে জীবনে কিন্তু চাকরির জায়গাতে যথেষ্ট সফলতা অর্জন করতে পারবে। জীবনে কিন্তু পদোন্নতি যোগও কিন্তু দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশায় সর্বোচ্চ রূপে তারা লাভ করতে পারে। তো আমি অবশ্যই বলবো ষষ্ঠ স্থানে অবস্থানটা খুব ভালো, শুধু দেখে নিন লগ্নাধিপতি শুক্র এখানে স্ট্রং হয়ে বসে আছে কিনা, এই বিষয়টা সব থেকে বড় করে উঠে আসবে। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিটাকে দেখি, তাহলে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? কর্কটে দশম ঘরে, কর্মের ক্ষেত্রে খুব শুভ এই অবস্থান। এবং তার সাথে সপ্তম দৃষ্টিটা কোথায় পড়বে? এখান থেকে দ্বাদশ স্থানে পড়বে। জাতক বা জাতিকা ব্যয় করবে, সঠিক খাতে ব্যয় করবে, কোনো অসুবিধা নেই। এবং দ্বিতীয় দৃষ্টির মাধ্যমে তার বাণী হবে যথেষ্ট স্ট্রং, তার কথার মধ্যে একটা ধারালতা থাকবে, তার কথার মধ্যে একটা আভিজাত্যতা থাকবে, সেই কথাবার্তার মাধ্যমে মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা কিন্তু তাদের মধ্যে ভীষণ থাকবে। তবে এখানে বিপরীত রাজ্য হলেই যে বিষয়টা সম্পূর্ণ শুভ না হলে নয়, এটা মাথার মধ্যে আনবেন না। লগ্নপতি যদি স্ট্রং থাকে, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে থাকলে দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশাতে আপনাদের কিছু অংশে হেলথ ওয়াইজ কিছুটা সমস্যার জায়গা নিয়ে আসতে পারে, ঋণ কিছুটা বৃদ্ধি করতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি বলবো দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে বসে আপনাদেরকে সর্বোচ্চ রূপে প্রতিযোগিতামূলক কর্মে সাফল্য কিন্তু নিয়ে আসবে। সাংবাদিকতার কর্ম যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এই অবস্থান, মানে সত্যির পথে যারা ধরেন এই অবস্থাতে যদি দেবগুরু বৃহস্পতি এখানে ষষ্ঠে বসে যায় এবং তার সাথে কোনো রকমভাবে সূর্যের কানেকশন চলে আসে, সূর্য এবং বৃহস্পতি একসাথে বসে যায়, এই সকল মানুষরা মানে বলতে পারেন ওকালতি লাইনে বা ল লাইনে কিন্তু জীবনে ভীষণ সাফল্য লাভ করে থাকে। এরপরে যদি দেখি সপ্তম স্থানে বসে আছে, দাম্পত্যের ঘর হয় সপ্তম ঘর, এটা মিত্র মঙ্গলের রাশি, মেষ রাশি, এখানে দেবগুরু বৃহস্পতি যদি অবস্থান করে, দেখুন একটা খুব সহজ সরল সিস্টেম, দেবগুরু বৃহস্পতি সপ্তমে বসে আছে মানে পার্টনার কিন্তু হবে যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট তার মধ্যে নীতি থাকবে এবং বলা যেতে পারে একটা উচ্চ বংশের যা মানে মানুষকে আপনারা বিবাহ করতে পারবেন, সেই জায়গাটা তো খুবই ভালো। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে সপ্তমে বসে থাকার জন্য পূর্ণরূপে পজিটিভ ফলাফল তো দেবে না, ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তমে, এখানে দাম্পত্য জীবনে কিছুটা ওঠানামা নিয়ে আসতে পারে এবং যে আপনার পার্টনার হবে তার মধ্যে কিছুটা বলা যেতে পারে মানে ইগো বেশি থাকতে পারে। বলা হয় সূর্য ইগো নিয়ে আসে না, দেবগুরু বৃহস্পতিও কিন্তু জ্ঞানের অহংকার নিয়ে চলে আসে অনেকাংশে। তো যখনই এই বিষয়টা আসবে, একটা বিষয় আপনারা দেখতে পারেন, সপ্তমে যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে আপনার পার্টনার আপনাদেরকে একটু বেশি জ্ঞান দিতে পছন্দ করবে, সেই জ্ঞানটা যখনই আপনি নিতে পারবেন না তখনই কিন্তু দাম্পত্য জীবনে সমস্যার জায়গা নিয়ে আসবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, পার্টনারশিপ বিজনেসের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে মত পার্থক্য আসতে পারে। এবার এই জায়গাতে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি যে সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মানে পুরোটাই নেগেটিভ সেটা না, একটা আমি আপনাদেরকে বলতে পারি দেরিতে বিবাহ করুন।
তাহলে এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান দেখুন তার উপরে অনেকটা বেশি ডিপেন্ড করছে। এবং তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তমে অবস্থানের জন্য কিছু অংশ এটাও হতে পারে যে বিবাহের পরে আপনার কিছু হেলথ ইস্যু আপনাকে সমস্যায় ফেলতে পারে, বাট সেই হেলথ ইস্যুটা মারাত্মক কিছু মরণ হেলথ ইস্যু নয়, কিন্তু আপনাদের টুকটাক সমস্যা, যেরকম দেবগুরু বৃহস্পতির মানে ওজন বেড়ে যাওয়া বা হঠাৎ করে ফ্যাটি লিভার ধরা পড়ে যাওয়া, এরকম ধরনের সমস্যা কিছু আনতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে একটু মেনটেন করতে হবে। দৃষ্টিটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম দৃষ্টি পড়বে হচ্ছে আপনার একাদশ স্থানে, আয় উন্নতির জন্য খুব ভালো। লগ্নে পড়বে হচ্ছে সপ্তম দৃষ্টি, এখানে নিজের পার্সোনালিটির ক্ষেত্রেও খুব ভালো, এবং তার সাথে নবম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে অর্থাৎ নিজের ঘরে, সেক্ষেত্রে পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবনে সাফল্য লাভের জায়গাও কিন্তু 100% থাকছে। পরিষ্কার হয়েছে বিষয়টা। এরপরে যদি আমরা দেখি, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অষ্টম ঘরে বসে আছে, এক্ষেত্রেও কিন্তু বিপরীত রাজযোগ লাগু হচ্ছে। কেন বিপরীত রাজযোগের সিম্পল সূত্র, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে বসে এবং লগ্নাধিপতি স্ট্রং থাকে, তাহলে একদম বিপরীত সময়তে গিয়ে আপনার এই রাজযোগ লাগু হবে। তখন কিন্তু আপনার লাইফের সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তখনই যখন আপনার নিজের মধ্যে নিজের আত্মবিশ্বাস থাকবে। আত্মবিশ্বাস সব থেকে বেশি করে আসে নিজের লগ্নপতি যদি জন্মছকে স্ট্রং অবস্থাতে বসে থাকে, নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ যখন সব থেকে বেশি করে থাকে। তো এই বিষয়টা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে অষ্টমে অবস্থান করলে এখানে বিপরীত রাজযোগ যদি হয়ে যায় তো খুব ভালো, না হলে এক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা জায়গা দিতে পারে। তবে জাতক জাতিকার মধ্যে কিন্তু ধরে নিন জ্যোতিষশাস্ত্র, গুপ্তবিদ্যা, গবেষণা এইসবের প্রতি কিন্তু ভীষণ আগ্রহ দেখা যায়। তাদের তন্ত্র সাধনার প্রতিও ভীষণ আগ্রহ দেখা যায়। মন্ত্র এইসব তন্ত্র এইসবের প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু তাদের মধ্যে থাকে। তবে শুধু এইটাই না, ষষ্ঠপতি অষ্টমে বসে থাকলে গবেষণামূলক কর্মের সাথেও সাফল্য, মেডিকেল ফিল্ডে গেলেও সাফল্য জায়গা থাকে। তবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আপনার লগ্নাধিপতি শুক্র দুর্বল হয়ে থাকে, লগ্নের অধিপতি, না হলে সেক্ষেত্রে পেটের সমস্যা, লিভারের সমস্যা এইরকম জায়গাতে ভোগাবে। ইভেন পায়ের ব্যথা বেদনা, পায়ে চোট আঘাত লাগা, লিগামেন্টের সমস্যা, এরকম ধরনের সমস্যাতেও কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। বৃহস্পতির দশা অন্তর্দশায় বিশেষত আপনাদেরকে সাবধানে থাকতে হবে। বৃহস্পতির সাথে শুক্রের অন্তর্দশা আপনাদেরকে বিশেষত ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। পরিষ্কার হয়েছে। এবং এখানে যদি আমরা দৃষ্টিটাকে দেখি, দ্বাদস্থানে দৃষ্টি অধিক ব্যয় করাতে পারে আপনাদের ক্ষেত্রে, মানে নিজের হেলথের দিক থেকে যদি আমরা অ্যাঙ্গেলটা দেখি, এবং সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে। এক্ষেত্রে আমি বলবো যে নেগেটিভ নয়, তবু একটা বিষয় অষ্টম থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, সম্পত্তি লাভের জন্য খুব ভালো, কিন্তু কোনো অংশে এই জায়গাটা আসতে পারে সেই সম্পত্তি লাভ করেও আপনারা হারিয়ে ফেলতে পারেন। এবং এখান থেকে যদি আমরা দেখি, নবম দৃষ্টিটা অবশ্যই পড়বে আপনাদের চতুর্থ স্থানে। গৃহ সুখের ক্ষেত্রে দৃষ্টিটাকে নেগেটিভ হিসাবে ধরা যাবে না। দেখুন বারবার বলছি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটাকে নেগেটিভ করা যাবে না, ঠিক আছে। এইখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সর্বদাই শুভ হয়, তো সেই দিক থেকে ভীষণভাবে নেগেটিভ নেবেন না। বৃহস্পতি অষ্টমে বসে আপনাদেরকে ভীষণ প্রবলেম দিলেও এই দৃষ্টিগুলো কিন্তু আপনাদের যেই ঘরে পড়ছে আমি বললাম সেই ঘর রিলেটেড শুভত্ব কিন্তু অবশ্যই নিয়ে আসবে। বিপরীত রাজ্য হলে কিন্তু খুবই ভালো অবস্থান হয়ে যাচ্ছে। যদি নবম স্থানে বসে থাকে বৃহস্পতি, নবম ঘরও ধর্মের ঘর, এই ঘরেও দেবগুরু বৃহস্পতি কারকত্ব পেয়ে যায়, কিন্তু এখানে বুধের ঘরে সে বলতে পারেন এখানেও আমাদেরকে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। বৃষতেও আমাদেরকে সময়গত বন্ধুত্ব দেখতে হতো শুক্রের সাথে, এইখানেও মিথুনেও দেখতে হবে। বুধ যদি পরবর্তী তিনটে ঘরে থাকে বা মানে আগে তিনটে ঘর বা পরবর্তী তিনটে ঘরে থাকে, তখন দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সময়গত বন্ধুত্ব হবে। তখন কিন্তু ষষ্ঠপতি নবম স্থানে অবস্থান করার জন্য হ্যাঁ আমি মেনেই নিচ্ছি যে ভাগ্যের পথে কিছুটা বাধার কারণ হয়ে দাঁড়াবে দেবগুরু বৃহস্পতি, কিন্তু যদি সেই জাতক বা জাতিকা যদি দেখুন ষষ্ঠ ঘরের অধিপতি নবমে বসে আছে, তৃতীয় ঘরের অধিপতি নবমে বসে আছে, এই বিষয়টা আমাদের ভাগ্যের ধর্মের ঘর হয়। তো দেবগুরু বৃহস্পতি ধর্মের কারক, অতএব সেই জাতকের মধ্যে ধর্ম কিন্তু থাকবে, সেই জাতকের মধ্যে সততা কিন্তু থাকবে, কিন্তু বাধা থাকবে জীবনে। কেননা নবম ঘরে যখনই ভাগ্যের ঘরে বসে থাকবে, ভাগ্যের সাপোর্ট কিছুটা কম পাবে সেই জাতক। তবে তার মানে কি তারা হেরে যাবে না, তাদের মধ্যে সেই ক্ষমতাটা ভগবান দিয়ে পাঠিয়েছে। ভীষণ জেদ থাকে যে আমি যেটা চাই সেটার জন্য যতই আমাকে সংগ্রাম করতে হয় না কেন আমি করবো, করতে রাজি, অসুবিধা নেই। তো এই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে বারংবার বলবো, নবমে অবস্থানের জন্য জাতক বা জাতিকা যেই হোক না কেন, উচ্চশিক্ষার জন্য, ধর্মীয় কাজের জন্য খুব ভালো, এবং যারা ধরুন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এই অবস্থান। এবং এইখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখবো যে আপনার যারা বড় আছে বাড়িতে, সিনিয়র আছে, তাদের থেকে সর্বদাই পরামর্শ এবং সহযোগিতা আপনারা কিন্তু সর্বদা পাবেন। এবং কিছু অংশ হয়তো আপনারা নাও মেনে নিতে পারেন, একটু বেশি জ্ঞান শুনতে পারেন, কিন্তু যতটুকুই জ্ঞান শুনবেন যদি সেটাকে শান্ত মনে গ্রহণ করতে পারেন, আমি বলবো ভীষণ ভালো আপনাদের জন্য। এবার ভাগ্যোন্নতির জন্য পরিশ্রম একটুখানি থাকবে, যেহেতু ভাগ্যের ঘরে আপনার
চ্যালেঞ্জের অধিপতি গিয়ে বসে গেছে, এইটা একটা বিষয়। পিতার হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা আপনার ক্ষেত্রে আসতে পারে। পিতার শত্রুর সাথে আপনার শত্রুতা হয়ে যাওয়ার চান্সেসও কিন্তু থাকতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং দৃষ্টিগত দিক থেকে লগ্নের দৃষ্টি শুভ, কোনো অসুবিধা নেই, আপনার ব্যক্তিত্বকে স্ট্রং করবে। এবং সপ্তম দৃষ্টি আপনাকে পরিশ্রম পরাক্রমের দিকে নিয়ে গিয়ে সাফল্য দেবে। এবং নবম দৃষ্টি আপনাদেরকে জ্ঞান, শিক্ষা, বুদ্ধি এবং সন্তান সুখের ক্ষেত্রেও খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে, এখানে অসুবিধা নেই। এরপরে যদি আমরা দেখি দশম স্থানে দেবগুরু বৃহস্পতি যদি বসে থাকে, এটা তার উচ্চ রাশি হয়। তো অতএব এখন যেখানে দেবগুরু বৃহস্পতি গোচর করছে কর্মস্থানে, ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান, তৃতীয় ঘরের অধিপতি পরিশ্রমের কারক গ্রহ হয়, কর্মের ঘরে অবস্থানকে সর্বদাই শুভ ধরা হয়। কেন যেই জাতক বা জাতিকা পরিশ্রম করতে পারে তার জীবনে অসফলতা আসবে এটা আমরা ভাবতেই পারি না। তো অতএব সফল সে হবেই, একটু দেরিতে হবে। তো ষষ্ঠ ঘরের অধিপতি দশমে বসে আছে মানে খুব ভালো আমরা এই অবস্থানটাকে ধরতে পারি। এখানে যেহেতু সে উচ্চ হচ্ছে, কর্মজীবনের দারুণ সফলতার জায়গা থাকবে, উচ্চ পদস্থ স্থানও কিন্তু সে পাবে, মর্যাদাও সে কিন্তু পাবে, সামাজিক সম্মানও কিন্তু এক্ষেত্রে পাবে। এবং এই একটা বিষয় চলে আসছে, কর্মের ঘরে বৃহস্পতির অবস্থান উচ্চ অবস্থাতে শিক্ষকতা, আইনি পেশা, পরামর্শদাতা, প্রশাসনিক যে কোনো কর্ম, বা বলা যেতে পারে ধরে নিন এই স্থানে অবস্থানের ক্ষেত্রে খাবারের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস, চালের বিজনেস, গমের বিজনেস, ভীষণ ভালো ফলাফল কিন্তু এই অংশে নিয়ে আসতে পারে। এবার এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে চন্দ্রের অবস্থান কি। কেন তুলা লগ্ন সাপেক্ষে দশম ঘরের অধিপতি যদি চন্দ্র হয়, এই সকল মানুষের মধ্যে একটুখানি পরিবর্তনশীলতা আসে, মানে নিজের কর্মটাকে নিয়ে একটু প্যাশনেট হয় কর্মটাকে নিয়ে। তো সেই জায়গাতে আপনারা চন্দ্র অবস্থানটাকেও দেখতে হবে। এবং এই জায়গাতে আমি বলবো খুবই ভালো, জীবনে সমৃদ্ধি সব রকম দিক থেকে আসবে। কেন দৃষ্টিগুলো যদি আপনারা দেখেন দশম থেকে কিন্তু এখানে দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়বে, আর্থিক স্টেবিলিটির জন্য খুব ভালো। এক্ষেত্রে কোনো দ্বিধা নেই। সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ার জন্য গৃহসুখের জন্য খুব ভালো, লোনের মাধ্যমে গৃহলাভ হবে, কোনো অসুবিধা নেই। এবং এখানে ষষ্ঠ স্থানে কিন্তু নিজের ঘরে দৃষ্টির মাধ্যমে প্রতিযোগিতায় সাফল্য, জীবনে কর্মজীবনে সাফল্য, যে কোনো চ্যালেঞ্জিংমূলক কর্মে সাফল্যের জায়গাও কিন্তু অবশ্যই চলে আসবে। এরপরে যদি আমরা দেখি একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটাও দেবগুরু বৃহস্পতির মিত্র রাশি সিংহ রাশি। এইখানেও দেবগুরু বৃহস্পতিকে আমরা কিন্তু পজিটিভ হিসাবে ধরতে পারি। তবে দেবগুরু বৃহস্পতি অর্থের অধিপতি হলেও এখানে কিন্তু সেই যে অর্থ লাভটা দেয় সেটা কিন্তু স্টেবল অর্থ লাভ দেয়, যেটা হিউজও নয় আবার কমও নয়, যেটা আপনি যোগ্য সেটা আপনি পাবেন। তো সেই জায়গাটা দেবগুরু বৃহস্পতি কিন্তু অবশ্যই মেনটেন করবে আপনাদের, যদি একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি বসে থাকে। একটা বিষয় কি, আয় লাভের দিক থেকে অবশ্যই খুব শুভ। পরিশ্রম করতে পারলে পরিশ্রমের মাধ্যমে কিন্তু একাধিক উৎস থেকে ধন উপার্জনের জায়গা 100% থাকছে। বড় ভাই বোন বন্ধুদের থেকে সাহায্য পাওয়ার জন্য কিন্তু খুব ভালো এই অবস্থানকে আমরা ধরে নিতে পারি। এবার সন্তান লাভের ক্ষেত্রেও এখানে বলা হয় অনেকাংশে যে যদি সেই জাতক বা জাতিকার কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তান থেকে তারা জীবনে ভীষণ সাপোর্ট পায় দেবগুরু বৃহস্পতির একাদশ অবস্থানের ক্ষেত্রে। এইটা একটা বিষয়। এখানে দৃষ্টিটাও যদি আমরা দেখে নিই, এখান থেকে কিন্তু আমরা পঞ্চম দৃষ্টি পাচ্ছি ধনুতে, তৃতীয় স্থানে পরিশ্রম পরাক্রমের জন্য খুব ভালো এই দৃষ্টি, এবং সে পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবন উন্নতি লাভ করবে। এবং এর সাথে সপ্তম দৃষ্টিটা যদি আমরা দেখি এখানে কুম্ভতে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু এডুকেশনের জন্য খুব ভালো পঞ্চম ঘরে। এবং তার সাথে কিন্তু নবম দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু থাকছে। এবং সর্বশেষ যেটা আমরা ঘর, সেটা হচ্ছে দ্বাদশ ঘরে যদি দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থান করে, এক্ষেত্রেও কিন্তু একটা বিষয় উঠে আসছে কি, আপনার বিপরীত রাজ্যক হয়ে যাচ্ছে সেম সূত্র অনুযায়ী। তো বিপরীত রাজ্যক হলেও এখানে একটা বিষয় চলে আসে কি, দেবগুরু বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থানটাকে শুভ অশুভ দুটো দিক থেকে যদি আমরা বিচার করে থাকি, একটা বিষয় যে যদি শুভ দিকটাকে আমরা দেখি, জাতক বা জাতিকা যথেষ্ট বেশি আধ্যাত্মিক হয়ে পড়ে, জীবনে চাওয়া পাওয়া খুব একটা বেশি থাকে না। জীবনে ধরে নিন দ্বাদশ ঘর কি, যা কিছু আমরা ত্যাগ করব, ব্যয় করব, তো আমাদের পরিশ্রম এবং আমাদের চ্যালেঞ্জ নেবার জায়গাটা যদি ব্যয়ের জায়গায় চলে যায়, তাহলে সেই জাতক কিছুটা অলস হয়ে যায়, কিছুটা দুর্বল হয়ে যায়, পরিশ্রম পরাক্রম করবার ইচ্ছাটা থাকে না। তখন সেই জাতক আধ্যাত্মিক চর্চার দিকে চলে যায়, ধ্যানের দিকে চলে যায়, বা বলতে পারেন নিজেকে কিছুটা একা রাখা, নিজেকে নিয়ে একটুখানি চলা, এরকম ধরনের একটা কিন্তু জায়গাতে চলে আসে যদি দেবগুরু বৃহস্পতি দশা চলে, সেই সময়টার কথা আমি আপনাদেরকে বলছি। কেন আদার্স গ্রহদের অবস্থানগুলো দেখতে হবে, যদি শুক্র স্ট্রং থাকে তখন এটা সর্বদাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো দ্বাদশে অবস্থান করছে মানেই যে ভীষণ নেগেটিভ সেটা নয়, ষষ্ঠপতির দ্বাদশে অবস্থান ব্যয় তো বৃদ্ধি করাবে আপনাদের ক্ষেত্রে, এই বিষয়টা আপনার ক্ষেত্রে উঠে আসবে। রোগের ক্ষেত্রে হসপিটাল খাতে ব্যয় কিন্তু দেবগুরু বৃহস্পতি করাবে। তবে বিদেশ যাত্রার জন্য, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের জন্য এই অবস্থানকে কিন্তু খুব শুভ আমরা ধরতে পারি।
এবং এখান থেকেও দৃষ্টিগুলো যদি আমরা দেখি, দ্বাদশ থেকে চতুর্থ স্থানে দৃষ্টি পড়বে, এদিক থেকে পঞ্চম দৃষ্টিটা যেটা পড়বে, যে গৃহসুখের ক্ষেত্রে শুভ, কিন্তু আমি অনেকাংশে দেখেছি গৃহ লাভের পরও সেই গৃহতে এরা থাকতে পারে না, এদের সেই সুখটা থাকে না। কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে গৃহ বানালো, কিন্তু তারপরে বা গৃহ আছে, পৈতৃক সম্পত্তি আছে, কিন্তু তবুও সেখানে থাকা হয় না কর্মের জন্য। এবং সপ্তম দৃষ্টি ষষ্ঠে পড়ার জন্য ঋণ থাকবে, এখানে রোগের জন্য খরচ হবে, আমি সেটাও আপনাদেরকে বললাম। গুপ্ত শত্রুতাও কিন্তু আপনাদেরকে বারংবার জীবনে ভোগাবে। এবং এখান থেকে আমরা যদি নবম দৃষ্টিটা দেখি, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পড়বে অষ্টম স্থানে। দৃষ্টিগুলো যদি আপনারা দেখেন নেগেটিভ, তো এক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যার জায়গা দেবে, কষ্ট দেবে লাইফে, পায়ে ব্যথা বেদনা এরকম ধরনের সমস্যাতে কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগাবে। তবে আধ্যাত্মিক জ্ঞান কিন্তু কিছু অংশেও থাকবে, আমি এটা আপনাদেরকে বলতে পারি। দ্বাদশে বৃহস্পতি দ্বিতীয় পতি হয়ে থাকার জন্য আমি এটাই বারংবার বলবো, কিছুটা জাতক বা জাতিকা অলস হতে পারে, এর অতিরিক্ত কিন্তু কিছু নয়। এবার যদি আমরা খুব নর্মালি বিষয়টাকে বিবেচনায় নিয়ে আসি, দেবগুরু বৃহস্পতির বক্রি কোন ঘরে হলে কি ফলাফল দিতে পারে। দেখুন, যদি মকরে বক্রি হয় তাহলে আমি বলবো অবশ্যই যে ফলাফলটা আমি বলেছি সেটার ক্ষেত্রে নেগেটিভিটি কমে যাবে। দ্বাদশের ক্ষেত্রে বক্রি হলেও নেগেটিভিটি কমে যাবে, নবমের ক্ষেত্রে বক্রি হলেও নেগেটিভিটি কমে যাবে। যদি কর্কটে বক্রি হয় তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পাবেন না। খুব সিম্পল ভাবে যদি আমরা দেখি, দেবগুরু বৃহস্পতি যদি মিত্র ক্ষেত্রে বক্রি হয় তখন সমস্যার জায়গা আসবে। মিত্র ক্ষেত্রে বক্রি মানে যদি আমরা দেখি দেবগুরু বৃহস্পতি বৃশ্চিকে বক্রি হয়েছে, ধনুতে বক্রি হয়েছে, মিনে বক্রি হয়েছে, মেষে বক্রি হয়েছে, বা কর্কটে বা সিংহে বক্রি হয়েছে, তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির পূর্ণ পজিটিভ ফলাফল পাবেন না, তখন দৃষ্টিগুলোর ফলাফলটা তারতম্য চলে আসবে। আর যদি দেখেন তুলা রাশিতে বক্রি হয়েছে, মানে যেগুলো তার মিত্র ঘর নয়, তুলা রাশি চলে আসছে, মকর তো অবশ্যই, কুম্ভ চলে আসছে, এখানে বৃষ চলে আসছে, মিথুন চলে আসছে, কন্যা চলে আসছে, এক্ষেত্রে বক্রি হলে সেটা কিন্তু খুব একটা নেগেটিভ হিসাবে আসবে না। সেই বক্রিগুলোও কিন্তু মানে বক্রি বৃহস্পতি আপনাদেরকে জীবনে সাফল্য এনে দেবে, অসুবিধার জায়গা নেই। তো এই হচ্ছে কনসেপ্ট। এবার এই কনসেপ্ট থেকে যদি আমরা বিষয়টাকে রত্ন নিয়ে বিবেচনা করতে চাই, তাহলে যে বিষয়টা উঠে আসছে, দেখুন নর্মালি তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ আমি কিন্তু 99.9% ক্ষেত্রে কোনো ক্লায়েন্টকেই সাজেস্ট করি না। অ্যাকচুয়াল খুব সহজও নয় বিষয়টা, যেহেতু এই লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয় অর্থাৎ পরিশ্রম পরাক্রম এবং ষষ্ঠ অর্থাৎ রোগঋণ রিপুর কারক গ্রহ হয়, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিকে যখনই আমরা স্ট্রং করব রত্নের মাধ্যমে, তখন দেবগুরু বৃহস্পতি কিন্তু এই দুটো ঘরকেও সব থেকে আগে অ্যাক্টিভেট করবে। অতএব আপনাদেরকে দেখে নিতে হবে, ভীষণ কিছু নেগেটিভ সিচুয়েশন না আসলে আপনারা দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ কিন্তু সহজে পড়বেন না। সব থেকে বড় বিষয় হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ কখনোই পার্মানেন্ট রত্ন হয় না, সমসাময়িক সময়ের জন্য এইটাকে ব্যবহার করা যেতে পারে। তবুও আমি আপনাদেরকে বলে রাখছি, যদি দেবগুরু বৃহস্পতি পঞ্চম অর্থাৎ কুম্ভতে অথবা নবম অর্থাৎ কর্কটে যদি খুব শুভ অবস্থাতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির মহারত্ন আপনারা পড়তে পারেন। কিন্তু সেখানেও আপনারা দেখে নেবেন, হঠাৎ করে দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ পড়ার পর আপনারা হেলদি হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, এরকম ধরনের যদি কোনো সমস্যা আপনারা দেখেন, বা আপনাদের ঋণ অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে, সেই মুভমেন্টে আপনারা জানবেন কিন্তু সেটা পোখরাজ পড়ার জন্যই হচ্ছে। অতএব পোখরাজ সেক্ষেত্রে আপনারা খুলে রাখবেন। এই কারণেই আমি অত সহজে কাউকে সাজেস্ট করি না। কি করবেন আপনারা, অবশ্যই যদি আপনারা তুলা লগ্নের ব্যক্তি হন বা জাতক বা জাতিক হন, দেবগুরুর বৃহস্পতির মহাদশা যদি চলে, তাহলে দেবগুরু বৃহস্পতির জন্য অবশ্যই মন্দিরে যান। বৃহস্পতিবার যে কোনো সপ্তাহে যে কোনো একটা দিন আপনারা বেছে নিন, সেই দিনটাতে একদম রেগুলারিটি মানে মেনটেন করে মন্দিরে যান, গিয়ে যেই ভগবান আপনার যেই মন্দির সামনে আছে সেই মন্দিরে গিয়ে পুজো দিন। গুরুজনদেরকে আপনারা সর্বদাই সম্মান করুন এই সময়টাতে, যারা টিচার বা যারা শিক্ষক আপনাদের লাইফে ছিল বা আছে তাদেরকে সম্মান করুন, এবং চাইলে আপনারা দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র ওং ব্রেং বৃহস্পতায় নমঃ রেগুলার 30 বার করে পাঠ করতে পারেন। আর অত সহজে যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ ছাড়া তুলা লগ্নের যারা, তারা কিন্তু পোখরাজ পড়বেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।